আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে ভোটের পরিবেশ ঘোলাটে করতে চাইছে একটি গোষ্ঠী, আমির খসরু। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে চাপে নেই ট্রাইব্যুনাল, এখনই উঠিয়ে নেওয়া হচ্ছে না সেনাবাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা। নির্বাচনের আগে ছাড় হচ্ছে না IMF এর 6ষ্ঠ কিস্তির টাকা, অর্থ উপদেষ্টা। নতুন পে স্কেল কার্যকর করবে নির্বাচিত সরকার, বিএনপির সাথে প্রতিনিধি দলের বৈঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা নেই জানালেন আইন উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর পরিবেশে। এবং 10ম গ্রেড বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চাইছে তারা গণতন্ত্রের পক্ষের গোষ্ঠী নয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচনের মনোনয়ন ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে বিএনপি মহাসচিব বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তা সংসদে আলোচনার মাধ্যমে পাশ হবে। আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? এই গণভোট, সনদ, এইসবকে আমরা বুঝি না। এগুলো বুঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? যে 15 বছর আমরা ভোট দেওয়া পাই নাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐকমত্য নয়। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐকমত্য হতে পারে। আমাদের 31 দফা সবকিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। আমির খসরু বলেন, গণভোটে রাজি হয়ে বিএনপি উদারতা দেখিয়েছে, তবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা বিএনপি হতে দেবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি কোনো চাপ বা উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। আরও জানান, আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে 2টি গুমের ও রামপুরায় জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি সেনা সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ আন্দোলনে ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের 14তম দিনে রোববার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা সহ 2 জন সাক্ষ্য দেন।
পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে মোটেই কোনো চাপ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখ। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুমের 2টি ও রামপুরায় জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের বিচার নিয়ে গত বুধবার ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি বিশেষ আইন, যে কোনো আইনেই বিচার সম্ভব। এ নিয়েও কথা বলেন প্রসিকিউটর গাজী তামিম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। এর সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য। এদিকে পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী সারোয়ার হোসেন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আইনজীবী সারোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন 5 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ থেকে সেনাবাহিনী উঠিয়ে নেওয়ার এখনো কোনো পরিকল্পনা নেই সরকারের। বলেন, এই বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সেনাবাহিনী আগের মতোই মাঠে দায়িত্ব পালন করবে। আগামী 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে কোনো আশঙ্কা নেই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি। ওই আসনে ভোটার ফরম পূরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, নারী খেলোয়াড়ের আনা যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা 10 আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এতদিন কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকা থেকে নির্বাচনের গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিশ্চিত করলেন ভোটে দাঁড়াবেন ঢাকা 10 আসন থেকে। উপদেষ্টা বলেন, সরকারের সাথে আলোচনা করে সময় মতো পদত্যাগ করবেন। কোনো দলের সাথে সমঝোতা নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ভাবছেন তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। একজন নারী খেলোয়াড়ের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিসিবির তদন্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়া ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব। এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে এখন পর্যন্ত সরকারের অংশ বলে মন্তব্য করে তা এড়িয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, 16-17 বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে, তবে এবার উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনমনের শঙ্কা থাকলেও যথাসময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের জামিনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন। এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন। আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে, কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা চালাতে পারে, তাদের যদি আপনার বেশি জামিন হয়ে যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি। লিগ্যাল এইডের সংস্কার এবং মামলার জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে। একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং 10ম গ্রেড সহ 7 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। এদিকে শিক্ষকদের উপর পুলিশি হামলা এবং দাবি না মানায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের শিক্ষকরা পালন করছেন চুপ কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 10ম গ্রেডে বেতন নির্ধারণ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ 3 দফা দাবিতে ঢাকায় আন্দোলন করছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। এ সময় 3 দফা দাবি দ্রুত পূরণের পাশাপাশি শাহবাগে শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পুলিশ বাহিনীকে আমরা শনাক্ত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যে অত্যাচার করেছে এইটার প্রতিবাদে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। সরকার মেনে নেন তাহলে আমরা এখনই মার্চে চলে যাব, কিন্তু দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শনিবার শিক্ষক এবং পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সমন্বয়ক খায়রুন নাহার লিপি ও শামসুদ্দিন মাসুদ সহ 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর তারাও এসে যোগ দেন কর্মসূচিতে। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ করে আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রশাসন চুপ করাতে চায়, আমরা এর প্রতিবাদ করতেছি। 3 দফা দাবির বিষয়ে সরকার যদি আমাদের এই দাবি বাস্তবায়নে আগায় না আসে, প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি দিব। আপাতত আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। শিক্ষকদের এই আন্দোলনের ফলে বিভিন্ন জেলায় সরকারি 65,567টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। এসব বিদ্যালয়ে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে পড়াতে নিয়োজিত আছেন প্রায় 3 লাখ সহকারী শিক্ষক। আজকে আমাদের ক্লাস হচ্ছে না, আজকে স্কুলে কর্মবিরতি। ক্লাসে বসে আছি, খেলা করছি, গল্প করছি, ঘুরে বেড়াচ্ছি। ফলে শিশুদের শিক্ষা জীবনে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঋণের 6ষ্ঠ কিস্তি দেবে না IMF। তাদের শর্ত পূরণ করলে নির্বাচিত সরকারকে 6ষ্ঠ ও 7ম কিস্তির টাকা একসাথে দেবে বলে জানালেন
অর্থ উপদেষ্টা। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল আগামী সরকার এসে কার্যকর করবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ও বিএনপির সাথে সাক্ষাৎ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দল। ঋণের টাকা দিতে ভ্যাট কাঠামো সংস্কার, কর্পোরেট কর বৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এতেই এক ধরনের বার্তা পেয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা স্বীকার করলেন, নানা অনিশ্চয়তার কারণে IMF-এর ষষ্ঠ কিস্তির টাকা ভোটের আগে পাওয়া যাচ্ছে না। কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু এটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। IMF-এর কাছ থেকে $550 কোটি ঋণ নিচ্ছে বাংলাদেশ। এর মধ্যে 5 কিস্তিতে $360 কোটি দিয়েছে তারা। অর্থ উপদেষ্টা বলছেন, তাদের শর্ত পূরণ হলে নির্বাচিত সরকারকে একসাথে ষষ্ঠ ও সপ্তম কিস্তির $190 কোটি দিতে পারে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সংস্কার। অর্থ উপদেষ্টা আরও জানান, পে কমিশন কাজ করছে, নির্বাচিত সরকার নতুন পে স্কেল কার্যকর করবে। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে। যেটা আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আরেকটা জিনিস লক্ষ্য, আগামী 18 নভেম্বর চূড়ান্ত প্রবাসী ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সিনিয়র সচিব আক্তার আহমেদ একথা বলেন। এর আগে আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে নির্বাচনের কমিশনের সামনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় আম জনতা পার্টির নিবন্ধনের বিষয়টি ইসিকে পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আম জনতা পার্টিকে অনশন ভেঙে আইনগতভাবে আপিলের আহ্বান জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সকালে নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে দেখা করে বিজেসি, RFED ও BBC মিডিয়া। কেপিআর প্রতি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা। আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে, তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও কেজিতে 30 থেকে 40 টাকা দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দাম না কমলে 3-4 দিনের মধ্যে আমদানির অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কেউ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিনা তা খতিয়ে দেখছে সরকারের বিভিন্ন দপ্তর। এদিকে আমন ধান, চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নিম্নচাপে 2 দিন বৃষ্টির পর ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। পেঁয়াজের দামের ঝাঁজ সেঞ্চুরি ছাড়িয়েছে। বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে। মজুতদাররাই সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে জানালেন বিক্রেতারা। কৃষকের হাতে মাল খুব কম, যারা হয়তো ওই যে কিনে রাখছিল আগে, তারা এখন বিক্রি করতেছে। যেদিন বাজার কম যায় ওই দিন ওই বান্দালবাটি ওরা মাল বেচে না, আর বাজার যেদিন আপনার বেশি যায় ওই দিন বান্দালবাটি মাল বেচে। আপনার ওখানে ঠিক করতে হবে আগে। সরকারি হিসেব বলছে গত মৌসুমে পেঁয়াজের উৎপাদন হয়েছে 40 লাখ টন। তার বিপরীতে চাহিদা 33 লাখ টন। এখনও 3 লাখ টনের বেশি মজুদ আছে।
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বাড়ে। ট্যারিফ কমিশনের হিসেবে দাম সর্বোচ্চ 90 টাকা কেজি হওয়ার কথা, তবে 120 টাকা কেজিকে যুক্তিসঙ্গত মনে করছেন না বাণিজ্য উপদেষ্টা। নির্দেশ দিয়েছেন খতিয়ে দেখার। অবশ্যই যুক্তিসঙ্গত না, কারণ এমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি, দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে, অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। পার্শ্ববর্তী দেশ ভারতে পেঁয়াজের দাম 30 টাকা কেজি। আমদানির আবেদন করেছে 2800 প্রতিষ্ঠান। দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। এদিকে আমন ধান চালের দাম নির্ধারণ করেছে সরকার। এবার 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা কেজি দরে 6 লাখ টন সিদ্ধ চাল ও 49 টাকা কেজি দরে 50,000 টন আতপ চাল কিনবে সরকার। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। সরকারিভাবে ধান চাল সংগ্রহ চলবে 20 নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এনসিপি সমর্থিত লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সংস্কারের বিষয়বস্তু কার ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। রপ্তানি বাণিজ্যের নামে বিদেশে $97 মিলিয়ন পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। দীর্ঘদিন তদন্তের পর এই অনুমোদন দেওয়া হয়। দ্রুত এই অভিযুক্তদের বিরুদ্ধে আদালত চার্জশিট জমা দিবে সিআইডি। এদিকে পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় 2020 থেকে 2024 সালে মাত্র 4 বছরে বিদেশে রপ্তানি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 জন। এই বিপুল পরিমাণ অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করেছে অভিযুক্তরা। ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংক মতিঝিল শাখাকে। সিআইডি প্রধান জানান, রপ্তানির মাধ্যমে এসব অর্থ আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধান শেষে অর্থ পাচারের সত্যতার প্রমাণ মেলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সিআইডি। আর গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কর্পোরেশন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, UK, USA, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই $97 মিলিয়ন এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় সিআইডির আইনজীবী জানান, পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনার জন্য সকল ধরনের আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নেড পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার আছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। সহযোগী প্রতিষ্ঠান ওটামলুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে সিআইডি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।
ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ 2022-2035 সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে সড়কের প্রশস্ততা বিবেচনায় ভবনের উচ্চতা প্রায় দ্বিগুণ হচ্ছে। সংশোধন হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালাও। পরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণের শৃঙ্খলা ফেরাতে সংশোধিত ড্যাব ভূমিকা রাখবে বলে জানান রাজউক চেয়ারম্যান। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগর সহ আশপাশের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলমান মহাপরিকল্পনার মাঝেই সংশোধিত ড্যাপের অনুমোদন দিয়েছে সরকার, যেখানে রাজধানীকে 275টি ব্লকের পরিবর্তে 68টি ব্লকে ভাগ করা হয়েছে। সংশোধিত ড্যাপ এবং খসড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025 অনুযায়ী রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকা বাদে প্রায় সব এলাকার ফ্লোর এরিয়া রেশিও প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ব্লক ভিত্তিক ভবন নির্মাণে থাকছে আলাদা ছাড়। ড্যাপের এই সংশোধনকে ইতিবাচক বলছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠনের এ নেতা। নতুন ড্যাপে কিছুটা হলেও হয়তো ভালো হবে বলে মনে করি, যদিও গেজেট হয় নাই, গেজেট না হওয়া পর্যন্ত আগাম কিছু বলা যাবে না। তো মানুষের মুখে যেটা শুনতেছি সে থেকে মনে করি যে একটা কিছু ভালো হবে। প্রস্তাবিত ড্যাপের শর্ত অনুযায়ী মুখ্য ও সাধারণ জলস্রোত একীভূত করে বন্যা প্রবাহ অঞ্চল ঘোষণা করা হয়েছে। একই সাথে কৃষি জমিতে সীমিত পরিসরে নাগরিক সেবা নির্মাণের অনুমতি থাকলেও নতুন সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। ভবন নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে 5 কাঠা বা তার বেশি আয়তনের জমির জন্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান বা এসটিপি বাধ্যতামূলক করা হয়েছে, যা ইতিবাচক হলেও ড্যাপের সংশোধন নিয়ে পরিকল্পনাবিদদের রয়েছে ভিন্ন মত। এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে কিভাবে শহরের বাসযোগ্যতা বাড়ানো যায়, শহরের নাগরিক সুযোগ সুবিধা দিয়ে বাড়ানো যায়, এটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিস্ময়কর যে বরঞ্চ আলোচনাটা আবাসন ব্যবসায়ীদের চাপে উল্টো জায়গায় চলে গেল। সেটা হচ্ছে আবারও ড্যাপ সংস্কার করে পরিবর্তন করে আবারও ফার বাড়াতে হবে, জনঘনত্ব বাড়াতে হবে, ইউনিট বাড়াতে হবে। অবৈধ উচ্চতা বা অবৈধভাবে সরু সরু রাস্তায় উঁচু ভবনের যে প্রবণতা, সেটা এই নতুন ড্যাপে রদ করা হয়েছে। একদল বলার চেষ্টা করছে উঁচু ভবন করে ঢাকা শহরের জনঘনত্ব বেড়ে যাবে, ওই হবে সেই হবে, পুরোটা মিথ্যাচার। ড্যাপের এই সংশোধনকে সময় উপযোগী উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, এতে ভবন নির্মাণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে। আমাদেরকে তো বিভিন্ন দিক কনসিডার করতে হয়েছে, যেমন আমাদেরকে পরিবেশ দেখতে হয়, স্বাস্থ্য দেখতে হয়। কিছু ফার বাড়ানোর কারণে হাইট ডবল হবে বা এরিয়া ডবল হবে, এটা অ্যাবসলিউটলি রং। আবাসন খাতের সংকট নিরসনে দ্রুত ড্যাপের প্রজ্ঞাপন ও তা বাস্তবায়নের দাবি জানান সংশ্লিষ্টরা। প্রায় 1500 বর্গ কিলোমিটার আয়তনের রাজধানী ঢাকা, জনবহুল শহরে প্রতিনিয়ত গড়ে উঠছে বহুতল ভবন, আর তার শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নেওয়া হয়েছে বিশদ পরিকল্পনা অঞ্চল ড্যাপ, অথচ প্রতিনিয়ত বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে ড্যাপের এই পরিবর্তন কিংবা সংশোধন? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দুর্ধর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালাচ্ছে পুলিশ। ভোরে অপারেশন ফার্স্ট লাইট নামে অভিযান শুরু হয়। এতে পুলিশ, র্যাব ও এপিবিএনের 1200 সদস্য অংশ নিয়েছেন। সাঁড়াশি অভিযানে কাকন বাহিনীর 21 সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক। পুলিশ জানায়, অভিযানের ধারা সবসময় অব্যাহত থাকবে। গত 27 অক্টোবর চরে কাশের খড় দখলকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে বাঘাই আমান ও নাজমুল নামে 2 জন নিহত হন। এ সময় কাকন বাহিনীর 1 সদস্য মারা যান। গুম, খুন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনার সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবির সৃজনশীল প্রকাশনার পাশাপাশি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি। বলেন, যাত্রাপথ কঠিন হলেও ছাত্র শিবিরের সফলতা কেউ সহজে মেনে নিতে পারছে না। সংগঠনটির প্রায় 300টি প্রকাশনা রয়েছে। এসব প্রকাশনী নিয়ে টিএসসিতে আজ থেকে 2 দিনের প্রদর্শনী চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত।
দেশি বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই ভূখণ্ডকে নিয়ে বারবার ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, দিন শেষে আল্লাহ তাআলার কৌশলে বিজয়ী হবে। এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব। অনুষ্ঠিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও র্যালির আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে IDEB ভবন দিবসের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আলোচনা শেষে IDEB ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ থেকে ১৪ নভেম্বর সারা দেশে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা দেওয়া হবে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সকালে বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরে তাকে স্বাগত জানান বাংলাদেশের নৌবাহিনী প্রধান। এ সময় বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার জানায়। গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পাক নৌবাহিনী প্রধান। সাক্ষাতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা হয়। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনিবার্ণে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাকিস্তান নৌবাহিনী প্রধান। শুভেচ্ছা সফর শেষে ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন তিনি। এবারে অর্থ সংবাদ। ফিউচার অফ ফিনটেক ডিজিটাল ডিসেন্ট্রালাইজড ডেমোক্রেটাইজড ও এই প্রতিপাদ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হল ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক PLCর সঞ্চালনে অনুষ্ঠিত আয়োজনে অংশ নেন ব্যাংকিং, আর্থিক সেবা, ফিনটেক, প্রযুক্তি বিনিয়োগ নিয়ন্ত্রক সংস্থা, স্টার্টআপ উদ্যোক্তা এবং গবেষক, নীতি নির্ধারক ও একাডেমিক বিশেষজ্ঞরা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকলে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে নিজের অবস্থানকে আরও দৃঢ় করবে বাংলাদেশ। অনুষ্ঠানে বাংলাদেশের ফিনটেক খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম। সম্মেলনে ৩টি প্যানেল ডিসকাশন, 2টি ইনসাইট সেশন এবং একটি কেস স্টাডির সমন্বয়ে এই বছরের সামিট অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করে তাক লাগিয়েছেন কুমিল্লার তরুণ হোসাইন রাব্বি। তার উৎপাদিত এসব চারা জেলা ছাড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নতুন পদ্ধতিতে এই সফলতা আশা জাগিয়েছে জেলার সবজি চাষিদের মাঝে। এ পদ্ধতির বিকাশে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি বিভাগও। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোকোপিট হল নারকেলের ছোবড়া আর বার্মি কম্পোস্টের সংমিশ্রণ। মাটিতে উৎপাদন করা চারা অনেক সময় নষ্ট হয়ে লোকসানে পড়তে হয় কৃষকদের, যা কোকোপিট পদ্ধতিতে হয় না। তাই এই চারার চাহিদা দিন দিন বাড়ছে। ইউটিউব দেখে কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদনে আগ্রহী হন বুড়িচং ইউনিয়নের সমেশপুর গ্রামের প্রবাস ফেরত যুবক হোসাইন রাব্বি। পরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে গড়ে তোলেন কোকোপিটে চারা উৎপাদন প্রকল্প। এখন আমি এগুলো শুরু করছি, প্রথমে দেখছি যে মাটির যে চারাগুলো আছে না, কৃষক অনেক লস খায়। তো ইউটিউবে দেখে আমি নতুন কিছু করছি যে কৃষক লস না হয়। ভালোই লাগে। প্রথমে সারা আমার দেখেন পুরাগুলা অলরেডি শেষ হয়ে গেছে, চাহিদা অনেক প্রচুর। আমরা আবেদন করছি যে একটা পলিনেট হাউস হলে ব্যাপক আকারে এগুলা আমরা তৈরি করতে পারবো। তো উপজেলা ম্যাডামও বলছে, আশ্বাস দিছে দিবে আমাদেরকে। কোকোপিটের চারা কিনতে এবং পদ্ধতি শিখতে প্রতিদিনই আসছেন স্থানীয় কৃষকরা। আমরা কোকোপিটটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি। টমেটোর চারা সংগ্রহ করতে আসছি এই জায়গাতে।
কারণ কোকোপিটের চারাটা হলো যে বিশেষত্ব হলো যে এটা রোগবালাইটা কম হয়। মাটির থেকে যেটা নেওয়া যায় ধরেন অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক মারা যায়, আর এটা এখান থেকে নিয়ে গেলে ধরেন কি মরার হারটা অনেক কম। এই পদ্ধতিতে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, বেগুন, মরিচ সহ শীতকালীন সবজির চারা উৎপাদন হচ্ছে। কৃষকদের এতে সহায়তা দিতে একটি প্রকল্প চলমান আছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মাটিবাহিত যে রোগগুলোর কারণে চারা মারা যায়, কোকোপিটে চারা উৎপাদন করলে সেটা আমরা দেখি না, আর হচ্ছে এটার পানি ধরে রাখতে পারে ভালো। এই কারণে কৃষক কোকোপিটে চারা উৎপাদন করতে আগ্রহী হচ্ছে। ভালো মানের চারা উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে কোকোপিট পদ্ধতি, এমনটাই আশা কৃষি বিভাগের। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম। সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটিকে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন তিনি, তবে সিন্ডিকেট এবং নানা হস্তক্ষেপের কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। এবারে খেলার খবর। আসন্ন যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন হলো আজ। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা খেলা দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় লাল সবুজের জার্সিধারীরা। 24টি দেশের অংশগ্রহণে আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বসবে যুব বিশ্বকাপের 14তম আসর। পরাগারমানের রিপোর্ট। ভারতের চেন্নাই ও মাথুরিতে যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ দলের শুধুমাত্র অংশগ্রহণ নয়, এ যেন দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে যুব দলের এই টুর্নামেন্ট। 14তম আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দল। এফ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাঠে নিজেদের সেরাটা খেলার তাগিদ দেন যুব বিশ্বকাপগামী দলকে। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল ছাড়বে না। তোমরা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে খেলবে। তোমাদের সেরাটা দাও। দেশবাসীর ভালোবাসা ও সমর্থন তোমার সাথে রয়েছে। ক্রিকেটের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ যুব হকি দল। র্যাঙ্কিংয়ে উন্নতির বাসনা ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। কোচিং টিমের টার্গেটই ছিল যে প্রত্যেকটা খেলা ওনারা যেন স্ট্রংলি খেলতে পারে। ইফ দেয়ার ইজ আ লস, ইট শুড নট বি আ বিগ মার্জিন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অধ্যবসায় বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বের সেরা দলগুলোর চোখে চোখ রেখে এবার লড়াই করার সময় লাল সবুজের দলের। ওরাও 11 জন খেলবে, আমরা 11 জন খেলবো। ওরা আমাদের প্রতিপক্ষ, আমরা ওদের প্রতিপক্ষ। কারণ আমরা যদি আগেই ভাবি ওরা আমাদের থেকে অনেক ভালো, বা আমরা যদি এটা ভেবে থাকি যে না আমরা ওদের সাথে লুজ করবো, তাহলে আমরা আগেই হেরে গেছি। সো আমাদের যতটুকু ফাইটিং করা দরকার আমরা ফাইট করবো, যে না ভালো একটা খেলা যতটুকু খেলা যায় তাদের সাথে, ওই ফাইটিংটা আমরা সবসময় করব। বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর মুখোমুখি হওয়ার আগে 3 জন কোচের অধীনে দীর্ঘ 5 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে যুব হকি দল। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো আজ। রাজধানীর এক হোটেলে সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। 2 দিনের এই কনফারেন্সে অংশ নিচ্ছেন দেশের 64 জেলার ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও 8 বিভাগের ক্রীড়া কর্মকর্তারা। এই আয়োজনের লক্ষ্য দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ, তৃণমূল কাঠামোর উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে বিসিবি কার্যক্রমে প্রসার ঘটানো। কনফারেন্সের প্রথম দিন আঞ্চলিক প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। দিনের সেশনগুলোতে ছিল আঞ্চলিক কাঠামোর ক্ষমতায়ন, তৃণমূল ক্রিকেট থেকে প্রতিযোগিতামুখী ক্রিকেটের উন্নতির পথ নকশা এবং বিকেন্দ্রীকরণ কৌশল। এছাড়া নারী ক্রিকেটের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন হলো আজ দুপুরে। নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকায়
ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সময় দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অ্যান্ড্রু বালবার্নির সাথে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। ট্রফি উন্মোচনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিরিজের উত্তেজনা। মঙ্গলবার সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী 19 নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে ভোটের পরিবেশ ঘোলাটে করতে চাইছে একটি গোষ্ঠী, আমির খসরু। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে চাপে নেই ট্রাইব্যুনাল। এখনই উঠিয়ে নেওয়া হচ্ছে না সেনাবাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা। নির্বাচনের আগে ছাড় হচ্ছে না আইএমএফ এর ষষ্ঠ কিস্তির টাকা। অর্থ উপদেষ্টা নতুন পে স্কেল কার্যকর করবে নির্বাচিত সরকার। বিএনপির সাথে প্রতিনিধি দলের বৈঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা নেই জানালেন আইন উপদেষ্টা। ভোট হবে উৎসবমুখর পরিবেশে। এবং 10ম গ্রেড বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।